বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ শেষ। প্রথম ম্যাচের হতাশার আর একটা প্রমাণ দিল। কারণ আমরা বারবার বলেছি, বাংলা ওয়াশ ছাড়া এই সিরিজে কোনো কিছুই যদি এর বাইরে যদি কোনো কিছুই হয়, সেটা আমাদের জন্য হতাশার, আমাদের জন্য অপ্রাপ্তির। সেই ঘটনাটাই ঘটলো। প্রথম ম্যাচে এভাবেও হেরে যাওয়া যায়, এটা বাংলাদেশ দল আবারও প্রমাণ করলো। বাংলাদেশ দলের যে ফ্যাক্টরটা কাজ করেছে, আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি, আপনারা দেখে আসবেন। আমাদের আগের ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের সবচেয়ে খারাপ বা সবচেয়ে আনপটু জায়গা হচ্ছে 7-8 নাম্বার পজিশন। পার্টনারশিপ একটা ম্যাচকে উইনিং এর দিকে নিয়ে যায়, পার্টনারশিপ একটা ম্যাচকে বিল্ডিং করতে সহায়তা করে। একটা গুড পার্টনারশিপ ম্যাচের ফলাফল পরিবর্তন করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা পুরাই বিপরীত হয়েছে। বিশেষ করে ম্যাচের যখন 24 ওভার বা 25 ওভার অর্ধেক যখন খেলা শেষ হয়েছে, 25 ওভারে বাংলাদেশের রান সংখ্যা 124, 3 উইকেটে। সেই জায়গায় মোটামুটি উইনিং পজিশন। এরপরে আর 25 ওভারে দরকার ছিল 124 রান। মানে ম্যাচের অর্ধেক জায়গায় ক্লিয়ারলি এই টার্গেট অ্যাচিভ করা যায়। আপনি যদি একটু সিরিয়াসলি ভাবেন বা ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো দেখে থাকেন, তাহলে একটু চিন্তা করে দেখবেন যে যে ম্যাচটা যে ধারায় যাচ্ছিল, এই জায়গায় আসলে ব্যাটারদের বাইরে আর কাকে কাঠগড়ায় দাঁড় করানো যায় বা কার দিকে আঙ্গুল তোলা যায়, এই উত্তরটা আপনি খুঁজে পাবেন না। কারণ ম্যাচের হরহামেশাই যে কোনো কিছুই ঘটে থাকে এবং ফলাফল যখন দলের বিপরীতে যায় তখন অনেক কিছু, অনেক ঘটনায় আপনার সামনে আসবে। ড্রপ ক্যাচের ইস্যু থাকবে, লাস্ট ওভারে রান খরচ থাকবে, কিন্তু টার্গেটটা ছিল 148। ওয়ান ডে ম্যাচ, পিচটা হচ্ছে বাংলাদেশের হোম গ্রাউন্ড। সে জায়গায় নিউজিল্যান্ডের যেসব বিষয়গুলো আসছে, নিউজিল্যান্ডের যেসব টিম, যে টিমটা এই মুহূর্তে বাংলাদেশে পারফর্ম করছে, তাদের রিসেন্ট পাস্ট যে নিউজিল্যান্ড সিরিজ, নিউজিল্যান্ড এর আগে যে সিরিজ খেলেছে সেটা ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়ার বিপক্ষে যে টিমটা খেলেছে সেই টিমের 8 জন স্কোয়াডেই নাই। কেন নাই? তারা সবাই আইপিএল, পিএসএল এ ব্যস্ত। এই যে টিমটা আসছে তাদের অনেকের নামই আপনার কাছে অজানা এবং এদের ওয়ানডে ক্যারিয়ারে তারা কবে ম্যাচ খেলেছে লাস্ট ইন্টারন্যাশনাল, সেটা ঘাটতে গেলে আপনার অনেক মেমোরি ক্ষয় করতে হবে বা অনেকেই আর্ন করা নতুন মুখ। তাদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটাররা যেভাবে খাবি খেয়েছে, এটা আসলে কল্পনাকেও হার মানায়। বিশেষত একটা নাম না বললেই নয়, সেটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব 29 রান করতে খরচ করেছে 49টি বল। তার ইনিংসে কোনো বাউন্ডারির দেখা নেই। একটাই লফটেড শট খেলেছে, সেটাই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছে। সেই আফিফ হোসেন ধ্রুব এবং তহিদ হৃদয়ের যে পারফরমেন্সটা বা যে পার্টনারশিপটা ক্রিয়েট হয়েছে, 30 থেকে 40তম ওভার, এই 10 ওভার সহ 45তম ওভার পর্যন্ত, মানে 30 থেকে 45 ওভার, মোট 15 ওভার, একটা টি-20 ম্যাচের বলতে গেলে পূর্ণাঙ্গ ম্যাচ। এই 45, এই 15টি ওভারের মধ্যে বাংলাদেশ একটি বাউন্ডারিও অ্যাচিভ করতে পারেনি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাংলাদেশ ব্যাটারদের অপোজিটে বিশ্বমানের কোনো বোলাররা ছিল না, ছিল নিউজিল্যান্ডের আনকরা বোলাররা, যারা ইন্টারন্যাশনাল খুব রেয়ারলি খেলে। এবং সেই টিমের বিপক্ষে খাবি খেয়ে 248 রানের একটা মিনিমাল টার্গেটকে অ্যাচিভ করতে পারেনি। 22 রানের পরাজয়, অথচ ম্যাচ পরাজয়টা অনেক আগেই হয়ে গেছিল। 30 থেকে 40তম ওভারে এত স্লো রেটিং ম্যাচে আসলে প্রমাণ করেছে যে ম্যাচের পরাজয়টা ওইখানে লিখে ফেলেছে। জানি না এর পিছনে গল্পটা কি। পিচ এত বেশি হার্ড ছিল না। আমরা যেটা দেখেছি যে সারফেসে খেলা হয়েছে, লাস্ট মোমেন্টে তৌহিদ হৃদয় কিন্তু লফটেড শট খেলেছে এবং সাকসেস হয়েছে। এবং সেই জায়গায় যে পিচে খুব বেশি আহামরি টার্ন অ্যান্ড বাউন্স ছিল, একমাত্র একটা ডেলিভারি ব্যতীত খুব বেশি আর্ন করা ডেলিভারি দেখিনি। যে বলটা লিটন কুমার দাস আউট হয়েছে, সে বলটা একটা এক্সট্রিম অফ স্পিন ছিল, আমরা দেখেছি। কিন্তু সেই জায়গাগুলো যেমন আর্ন করা হয়েছে, সেই জায়গাগুলো যেমন আমরা অ্যাচিভ করতে পারিনি, সেই জায়গাগুলো যেমন আমরা ছেলে খেলায় ভাসিয়েছি, আমরা কখনোই মানে ওই ধরনের রান রেটের সাথে নিজেদের, মানে নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওডিআই ফরম্যাটে এই ধরনের এইভাবে হেরে যাওয়া যায়, বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের বর্তমান যারা ক্রিকেটার, তারা
হয়তো পরবর্তীতে ফিরে দেখে লজ্জায় নাক কাটা যাবে বা কান কাটা যাবে অনেকেরই। কারণ এই দিনটা অনেক দিন মনে রাখতে হবে বাংলাদেশের, কারণ মাথায় রাখতে হবে বাংলাদেশের ২৭-এর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ম্যাচ, প্রত্যেকটি বল এবং প্রত্যেকটি রান। তো সেই জায়গায় মাথায় রেখে জানি না দ্বিতীয় ম্যাচে কি করবে, তবে আশা করব দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশের পক্ষে আসুক এবং ওই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য একটু সিরিয়াসলি ভাবুক। কারণ লাস্ট ২টা সিরিজে মোটামুটি ভালো পারফরমেন্সের পরে আমরা আশা করছিলাম হয়তোবা ওয়ানডে ফরম্যাটটা আমাদের দিকে ঝুঁকেছে। লেটস সি নেক্সট ম্যাচগুলোতে কি হয়। সেই সাথে আপনাদের একটা অনুরোধ, যারা আমাদের ভিডিও দেখেন অ্যাটলিস্ট আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে যাবেন।